আমরা লাস্ট ক্লাসে হিস্ট্রিটা জানছিলাম এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানছিলাম। আমাদের লাস্ট ক্লাসেই দেখা হচ্ছে তোমাদের টপিক যেটা ছিল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির যে টপিকটা ছিল, যাদের কাছে বই আছে বা যারা হচ্ছে সামহাউ ওটাকে ম্যানেজ করতে পারছো, আমার হচ্ছে ওই ছবি নিয়ে পড়ছো বা যেরকম ভাবে করছো, ব্যাপারটা হচ্ছে এখনো জয়েন হচ্ছে, এগুলো পরে কি আগে? আচ্ছা, ওকে। দেখো, যারা হচ্ছে এটা তারা ওকে, আমরা একটু দেখাচ্ছি কি, যারা হচ্ছে পড়াশোনা করছো তারা হচ্ছে মাঝখানে একটা জিনিস আমাদের একটু বাদ পড়ে গেছে, সেই জিনিসটা আমি একটু দেখাই, তারপরে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। গতকালকের ক্লাস থেকে হচ্ছে আমার অল্প একটু পড়ানো বাকি আছে, যেটা আমি হচ্ছে পড়াবো। আমরা গত ক্লাসে দেখছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমরা যখন পজিশনাল সংখ্যা পদ্ধতি যখন দেখছিলাম, তো পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে একটা ছিল ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ব্যবহার করছিলাম। একটা ছিল ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এরকমের হচ্ছে 10টা অঙ্ক ছিল। এটা ছিল একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমরা কি করে দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমি লিখলাম 376.21। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমি লিখলাম 376.21। তাহলে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার তিনটে পার্ট থাকে। তিনটে পার্ট থাকে, যেমন আমি লিখলাম কত, 376.21। এটাকে একটু লিখে নিবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার তিনটি অংশ থাকে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, এটা একটু লিখে নিবা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যার তিনটি অংশ থাকে। প্রতিটি সংখ্যার কয়টা অংশ থাকে? তিনটি অংশ থাকে। সেই তিনটি অংশ কি কি আমরা একটু দেখার ট্রাই করি। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা 376.21। দেখো, এখানে একটুকে আমরা বলি পূর্ণ অংশ, এই 0.21 এটাকে বলি আমরা ভগ্নাংশ, আর মাঝখানে যে দশমিক বিন্দুটা আছে এটার নাম হইছে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। তো টোটাল ব্যাপারটা হচ্ছে কোন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তিনটে অংশ বিদ্যমান থাকে। কোন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অংশ থাকে তিনটা। একটা থাকে তার পূর্ণ অংশ, একটা থাকে তার ভগ্নাংশ, আর পূর্ণ অংশ আর ভগ্নাংশের মাঝখানে থাকে একটা রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার সব পজিশনাল সংখ্যায় তো তিনটি অংশ বিদ্যমান থাকে না। যেমন আমি যদি শুধুমাত্র 221 লিখলাম, 221, এই 221 এর তো শুধুমাত্র পূর্ণ অংশই বিদ্যমান, এর তো ভগ্নাংশ বিদ্যমান না, রেডিক্স পয়েন্ট বিদ্যমান নেই। আচ্ছা, তুমি যখন মূলত 221 লেখলা, তখন মূলত তুমি 221.00 লেখছো। 221 লেখার মানে হচ্ছে 221.00। ফলে এখানে দেখো, এই একটা পূর্ণ অংশ, এই 00 হচ্ছে ভগ্নাংশ, আর মাঝখানে আছে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। তাহলে আমরা বুঝতে পারলাম কোন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির অংশ থেকে তিনটা। একটা থাকে পূর্ণ অংশ, একটা থাকে ভগ্নাংশ, আর একটা থাকে গিয়ে তোমাদের রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। থেকে পূর্ণ অংশের ভগ্নাংশের মাঝখান থেকে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। এবারে আমরা আরেকটি বিষয় খেয়াল করি। সেই বিষয়টা হচ্ছে, ধরো আমি 227 লিখলাম। ছোটবেলায় যখন আমি 227-এর স্থানীয় মান বের করছিলাম, তখন আমি বের করছিলাম 7 একক সমান 7 গুণন 1। যখন আমরা 3 ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছিলাম, সেই ভর্তি পরীক্ষার সময় আমরা স্থানীয় মানগুলো বের করছিলাম। 7 একক সমান 7 গুণ 1, 2 দশক সমান 2 গুণন 10, 2 শতক। ধরো আমি এখানে 327 লিখলাম, 3 শতক
সমান হচ্ছে 3 গুণন 100। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম সবচেয়ে কম মান এই ডান পাশেরটার মান সবচেয়ে কম 7 গুণন 1 7। এর পরেরটার মান আরেকটু বেশি, এর পরেরটার মান হচ্ছে 2 গুণন 10 মানে 20। শতকের মানটা হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে আমরা বুঝতে পারতেছি সবচেয়ে ডান পাশে যেই সংখ্যাটা থাকে, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে ডান পাশে যেই সংখ্যাটা থাকে তার মান সবচেয়ে কম থাকে, কারণ সে থাকে এককের ঘর। আর সবচেয়ে বাম পাশে যে সংখ্যাটা থাকে তার থাকে দশক, শতক, সহস্র, এরকম করে করে, তার মানে হচ্ছে শতক। সে হচ্ছে সবচেয়ে বড়। কারণ আমি বুঝতে পারছি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে ছোট বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা থাকে সবার ডান পাশে। যেমন এখানে 327, 7 একক। তো 7 যেহেতু একক, 2 হইছে দশক, 3 হইছে শতক। তার মানে এককের ঘরের মান সবচেয়ে কম 7 গুণন 1। দশকের ঘরের মান আরেকটু বেশি 2 গুণন 10। শতকের ঘরের মান আরেকটু বেশি 3 গুণন 100। এখন তাহলে আমরা বুঝতে পারলাম পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় সংখ্যাটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু, সবচেয়ে বড় সংখ্যাটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা থাকে বাম পাশে। আর সবচেয়ে ছোট সংখ্যাটা বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যাটা থাকে ডান পাশে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো, এই জন্য যখন হচ্ছে আমরা কোনো একটা সংখ্যা লিখি, যেমন 595, আমি একটা সংখ্যা লিখলাম। এখন 595 এককের ঘরে আছে কি এই 5, আর দশকের ঘরে আছে 9, শতকের ঘরে আছে এই 5। তার মানে এখানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হইছে এককের ঘর, যার মান হইছে সবচেয়ে কম 5 গুণ 1। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হচ্ছে কি এই 5, যেটা হচ্ছে 5 শতক, মানে 5 গুণ 100 500। এই জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটু খেয়াল করবো, এতক্ষণ পর্যন্ত যা লিখছি এটা না লিখলেও চলবে, এখন যা লিখতেছি এটা খাতায় লিখে নিবা। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটা সংখ্যার 3টা পার্ট থাকে, তার মানে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। 595.35, এখানে এই 595 হচ্ছে পূর্ণ অংশ, আর 3 পেজ হচ্ছে ভগ্নাংশ, আর মাঝখানে এটা আছে একটা দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট। ফলে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতির সকল শর্ত ফুলফিল করছে, ফলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এখন আমরা খেয়াল করি, ধরো আমরা এরকমের লিখলাম 327। আচ্ছা, এই জন্য আমরা খেয়াল করে দেখবো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বাম পাশেরটা, কারণ বাম পাশে যদি একক, দশক, শতক, ছয়ের ঘর, ফলে এর গুরুত্ব সবচেয়ে বেশি। আর এটা হচ্ছে এককের ঘর, এর গুরুত্ব সবচেয়ে কম। যেটার গুরুত্ব সবচেয়ে বেশি তাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট কথা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এই সবচেয়ে বামের ঘরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্য এটা বলেছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB। MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সবচেয়ে ডান পাশে যে সংখ্যাটা থাকে বা যে অঙ্কটা থাকে তার গুরুত্ব হচ্ছে সবচেয়ে কম। 7 হচ্ছে এককের ঘর, 2 হচ্ছে দশকের ঘর, 3 হচ্ছে শতকের ঘর, তাহলে 3 এর গুরুত্ব সবচেয়ে বেশি, জন্য হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB। 7 হচ্ছে যেহেতু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, এজন্য এটার নাম দেওয়া হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট কথার মানে কি? লেজে, লেস, LESS। এই লেস মানে হচ্ছে কম, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, মানে সবচেয়ে কম। লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা LSB। তাহলে আমরা বুঝতে পারলাম পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, আমরা বুঝতে পারলাম পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, খেয়াল করো, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা LSB এটা থাকে হাতের ডান পাশে, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা MSB থাকে হাতের বাম পাশে। তাহলে আমরা এখন এই জায়গাটায় চলে আসি, এটাকে একটু তুলে নাও সবাই, যে 595.35। কারো মাইক্রোফোন অন আছে মেবি? রাইহিয়া মারিয়াম, বাচ্চা মেয়ে, আফরোজা সুরভির ভিডিওটা অন আছে, অফ করে দাও।
আফরোজা সুরভি, ভিডিওটা অন আছে? হ্যাঁ ঠিক আছে এবার স্যার। আচ্ছা দেখো, 595.3 পেজ। আমরা বুঝতে পারছি এককের ঘর হচ্ছে এটা, আর দশক শতক এরকম করে করে ঘর হবে এটা। মানে কথাটা হচ্ছে সবচেয়ে ডান পাশে যেটা থাকবে ওইটা থাকবে লেস সিগনিফিকেন্ট বিট। ফলে এটাকে আমরা কি বলতে পারি? এল এস বি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর এই পাসকে আমরা কি বলতে পারি? এম এস বি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই পর্যন্ত আমরা যে দেখাইলাম, দেখো আমাদের বইয়ে আমি যে 3টে পেজে ছবি দিছিলাম, যেটা আমি লাস্ট যেটা পড়াইছিলাম, তার মধ্যে থেকে এই জিনিসটা বাদ করে গেছিল। দেখো এখানে দেওয়া আছে 2019.72। আচ্ছা এখানে দেখো এই মাঝখানের দশমিক বিন্দুকে বলা হয়েছে রেডিক্স পয়েন্ট, আর এই 7.2 এটাকে বলা হয়েছে ভগ্নাংশ, আমি যেটা বুঝেছিলাম। আর এইটাকে বলা হয়েছে পূর্ণ অংশ 2019। আমরা জানি সবচেয়ে ডান পাশে থাকবে কম গুরুত্বপূর্ণ বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। দেখো একটু এইখানেও দেওয়া আছে সবচেয়ে ডান পাশে, দেওয়া আছে এল এস বি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা জানি বাম পাশে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, এজন্য এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এম এস বি। এইটুকু জিনিস হচ্ছে আমাদের লাস্ট ডে এর পড়া থেকে বাদ করছিল, যেটা হচ্ছে আমাদের দুই একজন হচ্ছে আমাকে সমস্যাও দেখাইছিল, কে যেন মেসেঞ্জারে ব্লক দিছিল যে স্যার এই জিনিসটা তো বুঝি নেই, আমি বলছি যে নেক্সট ডে বুঝাই দেবো। আচ্ছা এখন এখনো পর্যন্ত আমরা যতটুকু, এই কথাটা লিখে নিবে কিন্তু, এই এই লাইনটি অবশ্যই লিখে নিবে। আর আর লিখে নিবে কোনটা? আর লিখে নিবে এইটা, পজিশনাল সংখ্যা দিতে প্রতিটি সংখ্যা 3টে অংশ বিদ্যমান। একটা থাকবে এই 376.21 লিখবা, তারপর হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হবে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। আচ্ছা এই পর্যন্ত যা বুঝাইলাম তা কি আমরা সবাই বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। ওকে, কারো কোনো প্রশ্ন নাই তো হচ্ছে আমরা দেখো ওই সংখ্যা পদ্ধতির পরের টপিক, আচ্ছা আমরা পরের টপিকটা আগে এখানে বুঝি, তারপরে আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা আমরা সাধারণত যেই সংখ্যা পদ্ধতিতে ছোটবেলা থেকে গোনাগিরি করে আসছি বা হচ্ছে লিখে আসছি, সেই সংখ্যা পদ্ধতি হচ্ছে অবশ্যই ডেসিমাল পদ্ধতি। এখন তুমি খেয়াল করে দেখো, ধরো তুমি হচ্ছে আহ আতিয়া এবং সারা বারবার হচ্ছে অ্যাডমিট হচ্ছে আর বারবার হচ্ছে চলে যাচ্ছে, এটা হচ্ছে তো ওই ওর নিজের নেটের প্রবলেম। আচ্ছা দেখো আমাদের পুরোটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা মানুষজন ব্যবহার করে থাকি। আচ্ছা আমরা একটু খেয়াল করি, তোমাদেরকে যদি বলা হয় 576, এটাকে সবাই একটু তুলে নিবে, এটাকে না, এর মানে এখন আমি যা লিখতেছি এইটা না তুললেও চলবে, এর পরেরটা তুলে নিবে। আচ্ছা 576 তোমাকে যদি বলি যে এর স্থানীয় মান বের করো, ছোটবেলায় যখন আমরা বের করছিলাম লিখছিলাম 6 একক সমান 6 × 1 ইকুয়ালস টু 6। 7 ছিল দশক, ফলে আমরা লিখছিলাম 7 দশক সমান 7 × 10 70। আর 5 ছিল শতক, ফলে হইছে 5 শতক ইকুয়ালস টু 5 × 100 ইকুয়ালস টু 500। তারপরে এই তিনটাকে আমরা যোগ দিয়ে দেখাইতাম 576, এরকম করে আমরা ছোটবেলায় ম্যাথ করতাম। এখন আমরা একটু খেয়াল করে দেখি, মূলত তুমি কি করতেছো? 6 যখন একক চলে আসছে, 6 × 1 মূলত 1 মানে কি 10⁻0। তাহলে এককের ঘর তুমি 6 × 1 রাখতেছো, আমরা জানি কোনো কিছু পাওয়ার শূন্য মানে হচ্ছে তার মানে 1, এজন্য হচ্ছে 6 × 10⁻0। এবারে দেখো তুমি যখন দশকের ঘরে যখন চলে আসছিলা, 7 × 10⁻1 এরকমের লিখছিলা। শতকের ঘরে যখন চলে আসছিলা 100 দিয়ে গুণ দিছিলা, 100 মানে কি 10⁻2। যদি তুমি এখানে 3576 লেখতা, তাহলে 3 ছিল কত সহস্র ইকুয়ালস টু 3 × 1000। 1000 মানে কি 10⁻3। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা আসলে এককের ঘরে 6 × 1, 1 বলতে কি আমরা 10⁻0 দিয়ে গুণ দিছিলাম।
দশক বলতে কি আমরা 10 দিয়ে গুণ দিছি, মানে 10 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ দিছি। শতক বলতে কি আমরা 100 দিয়ে গুণ দিছিলাম। 100 দিয়ে গুণ দেওয়ার মানে কি 10 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দিছি। আর 1000 দিয়ে গুণ দেওয়ার সহস্র সময় আমরা 1000 দিয়ে গুণ দিছি, মানে কি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিছি। তাহলে আমি কি ব্যাপারটা এরকমই বলতে পারি, তোমার কাছে যদি কেউ 295 বলে, যে 295 এর এইটাকে একটু তুলে রাখবে, এখন এইটাকে একটু তুলে নেবা, 295 এর স্থানীয় মান, এটাকে একটু তুলে নিবে। আমাদের একটু বাকিদের সম্পর্কে ধারণা দরকার। 295 এর স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান যখন আমরা বের করবো তখন লাগবো কি 5 একক। 5 একক মানে কি 5 গুণন 1। 1 না লিখে আমরা লাগবো 10 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মানে হচ্ছে 1। 9 হচ্ছে কি 9 দশক, এটাকে সবাই তুলে নাও। 9 দশক মানে কি 9 গুণন 10, আসলে কি 10 টু দি পাওয়ার 1। 2 হচ্ছে কি 2 শতক, ফলে হচ্ছে কি 2 গুণন 100। 100 মানে কি 10 টু দি পাওয়ার 2। আচ্ছা, আমরা যদি 3292 লিখতাম, মানে 95 লিখতাম, তাহলে 3 হতো কি সহস্র, সমান হচ্ছে কি 3 গুণন 1000। 1000 মানে কি 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, এই জায়গাটায় 3292। আচ্ছা, আমাদের প্রত্যেকটা পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম হচ্ছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম হচ্ছে 3295। এই সংখ্যাটা লিখে একটা ব্র্যাকেট দিবা, তারপরে আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? ওকে। আর এখন পর্যন্ত যে বুঝাইলাম তা কি সবাই বুঝতে পারছেন, না কারো কোনো প্রশ্ন আছে এতে? ওকে ওকে ওকে, দেখো। হ্যাঁ, আচ্ছা, তুমি হচ্ছে আমাদের ভিডিওটা দেখে নিও, আজকে হচ্ছে ভিডিওটা তুমি দিয়ে দেবো, হ্যাঁ। এখন হচ্ছে বাকি ক্লাসটুকু করতে থাকো, ঠিক আছে? যাতে হচ্ছে ভিডিওটা দেখলে যেন আবার তুমি বুঝতে পারো যে হ্যাঁ, ক্লাসে আমি এই যে ইয়েগুলোই বুঝছিলাম, এখন যেন বুঝতে পারো, হ্যাঁ। এটা নেটের জন্য হচ্ছে, এই সমস্যাটার জন্য হচ্ছে আমি ভিডিও রেকর্ডিং থেকে গ্রুপে দিয়ে দেই। আচ্ছা, যাই হোক। ওকে, 3295 পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখার রুলসটা হচ্ছে 3295। এরপর নিচে ছোট করে এর ভিত্তি লিখে দেয়া লাগবে 3295। এই সংখ্যাটা মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যারা আমার পূর্বের ক্লাস করছো বা পূর্বের ক্লাসের ভিডিওটা যাদের দেখা আছে, অবশ্যই তারা ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে তাদের একটা সুন্দর ধারণা আছে। আচ্ছা, 3295 এটা হচ্ছে মানুষের ভাষা, আর মানুষের ভাষা মানে হচ্ছে ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এজন্য আমি ভিত্তি লিখে দিলাম 2। আচ্ছা, 1011, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, কারণ বাইনারি নাম্বারে আমরা জানি 0 আর 1 ছাড়া কিছুই থাকে না। ফলে এটা লেখার রুলসটা হচ্ছে, এটা লিখে ব্র্যাকেট দেবা, সামনে এরকম করে 2 লিখে দিবা। এই 2 দেখে আমি বুঝবো যেটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। এই 10 দেখে আমি বুঝবো এটা হচ্ছে একটা দশমিক বা ডেসিমেল নাম্বার। যেমন তুমি খেয়াল করে দেখো, ডেসিমেল নাম্বারে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, আর অক্টাল নাম্বারে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে। এইগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো যারা হচ্ছে আজকে নতুন জয়েন করছে তারা হচ্ছে অবশ্যই লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নিবা, তা নাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে। আচ্ছা, দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7, এই 8টা সংখ্যা আছে, আর দশমিকে 0 থেকে 9 এই 10টা সংখ্যা আছে বা অঙ্ক আছে। এখন কি করো, দেখো 3 এই সংখ্যাটা কিন্তু দশমিকের ভেতরেও বিদ্যমান, আবার অক্টালের ভেতরেও বিদ্যমান। ফলে আবার 5 এই সংখ্যাটা কিন্তু দশমিকের ভেতরেও বিদ্যমান, অক্টালের ভেতরেও বিদ্যমান। এখন তুমি যদি 3 5 35 লেখো, আর ব্র্যাকেট দিয়ে তুমি যদি কিছুই না দাও, তাহলে একজন লোক কিভাবে বুঝবে যে এই 3 5 দুইটা অঙ্কই কিন্তু দশমিকের ভেতরেও বিদ্যমান, অক্টালের ভেতরেও বিদ্যমান। ফলে তোমাকে এখানে 8 লিখে দিয়ে বুঝাই দিতে হবে যেটা হচ্ছে অক্টাল নাম্বারে আমি 3 5 লিখছি, অথবা হচ্ছে তোমাকে 3 5 লিখে এখানে 10 লিখে দিয়ে বুঝাইতে হবে যেটা হচ্ছে আমি ডেসিমেলে লিখছি। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? ওকে, দেখো, তার মানে ধরো আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তুমি যখন কোনো একটা সংখ্যা লিখবা,
তুমি ধরো 3, 5 এরকম একটা সংখ্যা লিখলা। এখন 3 আর 5 এই দুইটা অঙ্ক দশমিকের মধ্যেও বিদ্যমান, আবার 3, 5 এই দুইটা অঙ্ক অক্টালের মধ্যেও বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি শুধু 3, 5 লেখো তাহলে আমি কেমনে বুঝবো যে তুমি অক্টালে লেখছো নাকি ডেসিমেলে লেখছো? কারণ ডেসিমেলের ভেতরে অঙ্ক আছে 0 থেকে 9, তার মানে 3, 5 দুইটাই বিদ্যমান। অক্টালের ভেতরে অঙ্ক আছে 0 থেকে 7, মানে এখানেও কি 3, 5 দুইটাই বিদ্যমান। ফলে তুমি যদি শুধু 3, 5 লেখো তাহলে বোঝা কষ্টকর, যেটা আসলে ডেসিমেলে তুমি বুঝাইতে চাও তাহলে হচ্ছে বোঝা কষ্টকর যে তুমি আসলে ডেসিমেলে বুঝাইতে চাও নাকি অক্টালে বুঝাইতে চাও। এই জন্য পজিশনাল সংখ্যা যদি লেখার রুলসটা হচ্ছে এটা লিখে তুমি ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের বাইরে তুমি ওর ভিত্তি লিখে দিবা। 8 লেখার মানে কি এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। আর তুমি যদি এই 35 লিখে এখানে যদি 10 লেখতা তাহলে বুঝাইতো এটা একটা দশমিক বা ডেসিমেল সংখ্যা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, প্রশ্ন থাকলে করতে পারো, কোনো সমস্যা নাই। ওই মিউটটাকে অফ করে দিয়ে তারপর হচ্ছে আমাকে প্রশ্ন করবা। ধরে নাও, আর যারা আজকে নতুন ঢুকছো তারা হয়তো কিছুই বুঝতে পারতেছো না, তারা পূর্বের ভিডিওটা না দেখলে কিছুই বুঝবে না, এটাই স্বাভাবিক, কারণ সিকুয়েন্সিয়ালি তো আমি পড়াইতেছি। দেখো 237 এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে মানুষ যেই ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে 10 ভিত্তিক, 0 থেকে 9। এর যদি তুমি স্থানীয় মান যদি তুমি বের করতে দাও তাহলে তুমি কি করবা? 237 7 একক মানে 7 গুণন 10 টু দি পাওয়ার 0, 3 দশক মানে 3 গুণন 10 টু দি পাওয়ার 1, 2 শতক মানে হচ্ছে 2 গুণন 100, 100 মানে 10 স্কয়ার। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা সংখ্যা এর মান যখন আমি বের করতেছি, দেখো এই যে সংখ্যাটার ভিত্তি ছিল কত? 10। ফলে প্রথমটার সাথে একদম একদম ডান পাশেরটার সাথে আসছে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। এই 10 হয়েছে কিন্তু তোর ভিত্তির জন্য, এর জন্য 10 আসছে। এখন দেখো, তোমাকে যদি বলা হয় 1011 এটা একটা বাইনারি নাম্বার, এর স্থানীয় মান তুমি বের করো। এখানে আমি ব্র্যাকেটের পরে আমি 2 লিখে দিছি ছোট করে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি লাস্টে এই 2 লিখে দিছি, 2 মানে ব্যাপারটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখার রুলসটা হচ্ছে তুমি একটা সংখ্যা লিখবা, তারপরে তার ভিত্তিটা তুমি বলে দিবা যে ওর ভিত্তি কত, কত ভিত্তি তুমি লিখছো। এখন দেখো 1011, এরপরে আমি এখানে 2 দিছি। এই 2 দেওয়ার মানে হচ্ছে এই সংখ্যাটা আমি 2 ভিত্তিক সংখ্যা লিখছি। তুমি যদি 1011 লিখে এখানে যদি 8 দিতে, তার মানে বুঝাই তো তুমি এটা অক্টালে লেখছো। আমরা কি বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, না তাহলে ওটা অক্টালে লিখছো, তাহলে তুমি ওটা অক্টালে লিখছো। কারণ 7 কেমন লাগবে? সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা পদ্ধতি আছে? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো তুমি 7 কেমনে লেখো বলো তো ভাই? বুঝছো আমার কথাটাকে? হয় তুমি 2 লিখবা মানে বাইনারি বুঝাইছো তুমি, অথবা তুমি 10 লিখবা ডেসিমাল বুঝাইছো তুমি, অথবা 8 লিখবা অক্টাল বুঝাইছো তুমি। খেয়াল করো, এই 0 1 আমরা জানি অক্টাল সংখ্যায় 0 থেকে 7 এই পর্যন্ত আমার সংখ্যা আছে। ফলে তুমি এই 1 আর 0, এই 1 আর 0 কিন্তু আমাদের অক্টালের কিন্তু 1 0 দুইটা সংখ্যাই বিদ্যমান। ফলে তুমি এটা 8 লেখা মানে এটা অক্টালেও তুমি লিখতে পারো। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? ওকে, তাহলে 1011 লিখছি, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। 1011 লিখছি, তারপর আমি 2 লিখে দিছি, এই কথার মানে কি এই সংখ্যাটা আমি বাইনারিতে লিখছি। এখন এর যদি আমার স্থানীয় মান যদি আমার বের করতে হয় তাহলে দেখো 1011, আচ্ছা আমি লিখবো কি 1 গুণন 2 টু দি পাওয়ার 0। খেয়াল করে দেখো, তুমি যখন দশমিকে লিখছিলা তখন কিন্তু দশমিকের ভিত্তি ছিল কত? 10। ফলে তুমি লিখছিলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 এরকম করে লিখছিলা।
কারণ তার ভিত্তি ছিল 10। আমরা ছোটবেলায় করতাম কি, 7 একক 7 গুণে 1 লিখতাম, মূলত 1 না, ওটা হবে 10 টু দি পাওয়ার 0। পরে আমরা 3 দশক মানে 3 গুণ 10 লিখতাম, মূলত 10 টু দি পাওয়ার 1। তারপর হচ্ছে আমরা শতক লিখতাম 100 না, মূলত হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তার মানে আমরা বুঝতে পারতেছি কোনো একটা সংখ্যা যেই ভিত্তিতে লেখা, ওর স্থানীয় মান বের করতে হইলে ওই ভিত্তি দিয়ে গুণ দিয়ে একদম ডান পাশেরটা পাওয়ার দেবা 0। তাহলে পরেরটা হবে কি 1 গুণন 2 টু দি পাওয়ার 1, পরের 0টা হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 2, পরের 1টা হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 3। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, হ্যাঁ, প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা দেখো, তুমি যখন ওকে 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 আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখো, যখন হচ্ছে তুমি দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন তুমি কাজ করো, দশমিক সংখ্যা পদ্ধতি মানে কি, মানুষ যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেই সংখ্যা পদ্ধতিতে মানুষ যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে 0 থেকে 9 এই 10টা, এজন্য মানুষের সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তুমি ওই দশমিক সংখ্যা পদ্ধতিতে 375 এখানে 10 লেখলা, তার মানে বুঝাইলাম এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এর যদি তুমি স্থানীয় মান যদি বের করো তাহলে তুমি কি লিখবা, 5 একক 5 গুণন 1, 7 দশক 7 গুণন 10, 3 শতক 3 গুণন 100। মূলত তুমি লিখতেছো কি 5 গুণন 1, 1 লেখার মানে কি 10 টু দি পাওয়ার 0। কারণ আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে তার মানে হচ্ছে 1। দেখো, তোমার সংখ্যাটা যখন ডেসিমেলে ছিল, সংখ্যাটা যখন 10 ভিত্তিকে ছিল, তখন তুমি 10 টু দি পাওয়ার 0 নেছো। সংখ্যাটা যখন 2 ভিত্তিক, তখন কি তুমি 2 টু দি পাওয়ার 0 নিবে। বুঝছো? এখন দেখো, তোমাকে যদি এই রকমের যদি একটা সংখ্যা বলি 395, এটা আছে অক্টালে, এই কথাটা মোটেই সঠিক না। কারণ অক্টালে অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত, এখানে 9 চলে আসছে, ফলে 395 অক্টাল এই সংখ্যাটা পুরোপুরি ভুল। কারণ অক্টালের মধ্যে 9 বলতে কিছু নাই। এরকম একটা প্রশ্ন গত বছরও চলে আসছে পরীক্ষায়, সেটা হইছে 394 অক্টাল সংখ্যাটি সঠিক নয়, কেন ব্যাখ্যা করো। 2 মার্কসের প্রশ্ন চলে আসছে। তখন আমরা লিখবো, আমরা হচ্ছে টোটাল 4 ধরনের শীট দেবো তোমাদেরকে। এখনো পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয়েছে লেকচার শিট। এরপর লেকচার শিটটা ধরে ধরে আমি হচ্ছে পড়াইতেছি, বর্তমানে লেকচার শিট থেকে হচ্ছে তোমাদের এইচডব্লিউ বলে বলে দিচ্ছি। লেকচার শিটের পরে, এই মাইক্রোফোন টপ করো, লেকচার শিটের পরে যখন পুরো চ্যাপ্টারটা যখন শেষ হবে, তখন আমরা দিব ক খ এর শিট, তারপরে দিব গ ঘ এর শিট, তারপরে দিব এমসিকিউ এর শিট। এই মাইক্রোফোনটা অন কর। অথই, তারপর হচ্ছে কি এটা, মাইক্রোফোন অন কর, অফ করে দাও। আমি একে ব্লক করে দিচ্ছি, যার মাইক্রোফোন অন তাকে আমি ব্লক করে দিচ্ছি। আচ্ছা দেখো, টোটাল আপনার হচ্ছে 4 ধরনের শিট। তোমাদের বইয়ে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে 200 এর মতো এমসিকিউ দেওয়া আছে। এই 200 এর বাইরে আমি আরো প্রত্যেকটা চ্যাপ্টারে 300 এর মতো এমসিকিউ নিজের মতো করে সাজাইয়া শিট তৈরি হয়ে আছে, সেটা তোমাদের দিয়ে দেবো। ফলে 500 এমসিকিউ পড়লে পার চ্যাপ্টারে তার বেশি আর ওর ভেতর থেকে কমন পড়ে। আর ক খ গ ঘ এটা হচ্ছে আমি 20টা করে সৃজনশীল দেবো তোমাদের শিটে। তো 20টা সৃজনশীল মোটামুটি ক্লিয়ার করলেই আর মোটামুটি ওর ভেতর থেকে ওই টাইপের ভেতর থেকে হচ্ছে প্রশ্নগুলো চলে আসে, বলে আর সমস্যাটা থাকে না। এখন দেখো, ওখানে একটা প্রশ্ন আছে 394 এর ভিত্তি হচ্ছে 8, সংখ্যাটা কেন সম্ভব নয় ব্যাখ্যা করো। আমরা তখন লিখবো, আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটার ভিত্তি হচ্ছে 8, মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত, ফলে উক্ত সংখ্যায়
ব্যবহৃত 9 অঙ্কটি অক্টাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, তাই 394 এই সংখ্যাটা মোটেই সঠিক নয়। আচ্ছা, একটু কি আমরা বুঝতে পারছি? তুমি কি লাস্ট ক্লাসটা করছো? লাস্ট ক্লাসটা, হ্যাঁ, লাস্ট ক্লাসের ভিডিওটা হচ্ছে করে তারপরে হচ্ছে তুমি ফুল ক্লাসে জয়েন করো। হ্যাঁ, যারাই নতুন যুক্ত হচ্ছে আমি সবাইকে কিন্তু বলছি যে ভিডিওটা দেখে আসো। যারা লাস্ট ক্লাসটা করছে তারা তো সবাই বুঝতে পারছো নাকি? ওকে, তাহলে দেখো, আমাদের হচ্ছে ধরে নাও তোমাদেরকে বলা হইলো 3, 5, 6, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, মানে 8 ভিত্তিক। এটার তোমার স্থানীয় মান বের করতে বলছে। তাহলে 3, 5, 6, তুমি লিখবা কি 6 গুণন 8 টু দি পাওয়ার 0, 5 এ হবে কি 5 গুণন 8 টু দি পাওয়ার 1, 3 এ হবে কি 3 গুণন 8 টু দি পাওয়ার 2। মানে ব্যাপারটা হচ্ছে আমরা স্থানীয় মানটা কেমনে বের করি? স্থানীয় মানটা বের করি হচ্ছে গিয়ে তোমার যেই ভিত্তি থেকে সেই ভিত্তি টু দি পাওয়ার 0, ভিত্তি টু দি পাওয়ার 1, ভিত্তি টু দি পাওয়ার 2। আচ্ছা, এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ ঠিক আছে, সবার হচ্ছে মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা দেখো, এখন তোমাকে যদি বলা হয় এ ই অথবা 5AE, এখানে হচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। কারণ আমরা জানি হেক্সাডেসিমালে 0 থেকে 9 আর এ থেকে এ এই 16টা বিদ্যমান। এখন দেখো, এর যদি তোমাকে স্থানীয় মান যদি বের করতে বলে, এটা যেহেতু হেক্সাডেসিমাল, ফলে আচ্ছা ই এর মান কত? আমরা লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম 0 থেকে 9 এই পর্যন্ত হচ্ছে আছেই। এরপর 10কে আর 10 বলা যাবে না, এজন্য 10কে আমরা এ দ্বারা প্রকাশ করছিলাম, 11কে আমরা বি দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, এরকম কত? ই হচ্ছে কত? 14। তাহলে আমি লিখবো কি 14 গুণন এর ভিত্তি কত? যেমন আমরা লিখছিলাম কি 6 গুণন ভিত্তি টু দি পাওয়ার 0, ভিত্তি টু দি পাওয়ার 1, ভিত্তি টু দি পাওয়ার 2। এখানে হবে কি 14 গুণন ভিত্তি টু দি পাওয়ার 0, এর মান কত? 10, তার মানে 10 গুণন 16 টু দি পাওয়ার 1, 5 এর মান তো 5ই, ফলে 5 গুণন 16 টু দি পাওয়ার 2। বোঝানো গেছে? এখন সবাই এটাকে তুলে নাও আর এটাকেও তুলে নাও। 5AE এর আমরা মানটা কেমনে বের করবো? ই এর মানটা হয়েছে, কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, আমাদের কোনো সমস্যা নাই এই পর্যন্ত। কারো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, দশমিকের গুলো কেমন ভাবে আসবে? গুড, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। এখনই আমি বুঝাইতাম এটা। আচ্ছা, এই তিনটে কি সবাই তুলে নেছো? অক্টালের মান কেমনে আমরা বের করছি, হেক্সাডেসিমালের মান আমরা কেমনে বের করছি, বাইনারির মান আমরা কেমনে বের করছি, আর দশমিকের মান আমরা কেমনে বের করছি, ওই ভিত্তি টু দি পাওয়ার 0 অন এরকম করে করে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি। ধরো আহ এই ডিএক্স কে ক্লাসের নিজেদের নাম টাম না দিয়ে কোথা ডিএক্স এগুলো কি? কিছু আবার আমরা হচ্ছে যেখানে ছিলাম ঠিক ওই ওই জায়গা থেকে হচ্ছে আমরা আবার শুরু করতে থাকি। আমরা একটু খেয়াল করে দেখি, এই পর্যন্ত আমরা বুঝছি। এখন বাসন্তী গাইনের একটা গুড প্রশ্ন ছিল যে হচ্ছে স্যার আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাইলাম, আমরা হচ্ছে দশমিকের ক্ষেত্রে আমরা কিভাবে এই স্থানীয় মানগুলো আমরা বের করবো, বা দশমিকের ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা কাজ করবো। এর জন্য দেখো, ধরো তোমার হাতে এরকম একটা জিনিস আছে 225.35, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি।
এটা আমরা বলে দিলাম এটা হচ্ছে দশমিক সংখ্যা কিন্তু ডেসিমেলে আছে। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো মাইক্রোফোন অন হচ্ছে কেন? কোনো প্রশ্ন থাকলে করো। এরপর থেকে মাইক্রোফোন অন থাকলে কিন্তু আমি এখান থেকে বের করে দেবো। ওকে, অ্যাগেইন এই কি বলবো এটাকে, সুহানাকে, হ্যাঁ এই সুহানাকে, সুহানা মাইক্রোফোন অফ করে দাও। এতদিন ক্লাস করো তারপরে হচ্ছে তোমাদেরকে এগুলো সব বলে দেওয়া লাগে। ওকে, 225.3 প্লাস, এটা আছে আমার দশমিক সংখ্যা পদ্ধতি। এর তোমাকে স্থানীয় মান বের করতে বলছে। তাহলে হচ্ছে 225.3 প্লাস। আমরা জানি এ হচ্ছে এই 5 হচ্ছে এককের ঘর, এই 2 হচ্ছে শতকের ঘর, মানে দশকের ঘর, আর এই 2 হচ্ছে শতকের ঘর, ফলে আমরা বলি 225.3 প্লাস। তাহলে আমরা এটাকেও একটু টান দিয়ে রাখি, আমরা আগে একে লিখি। তাহলে এই 5 হচ্ছে কি একক, ফলে 5 গুণন 10 টু দি পাওয়ার 0, যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ফলে 10 টু দি পাওয়ার 0 আসবে। 5 একক মানে 5 গুণন 1, 1 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 0। এখানে দেখো 2 দশক, ফলে 10 টু দি পাওয়ার 1, আর এই 2 হচ্ছে শতক, ফলে 2 গুণন 10 টু দি পাওয়ার 2। আচ্ছা, আমরা এখন যদি একটু যদি সংখ্যা রেখার কথা আমরা যদি একটু চিন্তা করি, আচ্ছা সংখ্যা রেখার কথা যদি আমরা চিন্তা করি, আচ্ছা এখানে আমরা দিয়ে দেই 5 গুণন 10 আর 3 গুণন 10, আমরা শুধু পাওয়ারটা দিলাম না, কারণ 10 যে গুণ হবে তা তো আমরা শিওর, যেহেতু এটা ভিত্তি হয়েছে 10, শুধুমাত্র পাওয়ারটা কত হবে সেই ব্যাপারটা নিয়ে আমাদের মাঝে একটা কনফিউশন আছে। এখন আমরা খেয়াল করে দেখি, আমরা যদি একটা সংখ্যা রেখা নিয়ে একটু যদি আমি দেখি, সংখ্যা রেখা এটা হচ্ছে মিডল পয়েন্ট মানে জিরো, সংখ্যা রেখা এটা হচ্ছে জিরো। আচ্ছা, এক পাশে থাকে 1 2 3 মানে হচ্ছে সব পজিটিভ নাম্বার গুলো, আর এক পাশে থাকে -1 -2 -3 মানে হচ্ছে সব নেগেটিভ নাম্বার গুলো। এর ক্ষেত্রেও দেখো এ হচ্ছে জিরো, এক পাশে আছে 1 2 3 এরকম করে পজিটিভ নাম্বার গুলো, তাহলে আর এক পাশে থাকবে কি -1 -2 -3 এরকম করে করে। বোঝা গেছে? তাহলে দেখো আমরা আবার একটা নিয়ে দেখি, এই বিষয়টি হচ্ছে একটু বুঝতে পারলে ধীরে ধীরে হচ্ছে এই বিষয়গুলো কেটে যাবে। ধরো হচ্ছে তোমাকে 397.42, তাহলে 423 397.432 মানে 423, এই 7 হচ্ছে একক। আমরা এদেরকে প্রথমে টান দিয়ে রাখি, কিছুই লিখলাম না, এই 7 হচ্ছে আমার একক, ফলে 7 গুণন 10 টু দি পাওয়ার 0, যেহেতু সংখ্যাটা আমার দশমিকে ধরো দেওয়া আছে, ফলে 10 টু দি পাওয়ার 0। এই 9 হচ্ছে দশক, ফলে 9 গুণন 10 টু দি পাওয়ার 1। 3 হচ্ছে শতক, ফলে 3 গুণন 10 টু দি পাওয়ার 2। আমরা দেখতে পাচ্ছি এই দিকে চলে আসছে পজিটিভ নাম্বার গুলো 1 2, ফলে এখানে ধরো 4 গুণন 10, 2 গুণন 10, 3 গুণন 10, এইদিকে চলে আসছে পজিটিভ নাম্বার গুলো, তাহলে এইদিকে -1 -2 -3। আচ্ছা, এই পর্যন্ত যা বুঝাইলাম তা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে নাকি বোঝা গেছে? প্রশ্ন নাই? ওকে, এবারে দেখো তোমাদেরকে যদি বলা হয় 1011.101, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এর হচ্ছে তুমি স্থানীয় মান বের করো, তখন তুমি সেটা কিভাবে বের করবে? অনেকেরই মনে হইতে পারে স্যার এক কথা এতবার কেন বলতেছে। এটা বলার কারণই হচ্ছে তোমরা একদমই নিউ, নতুন সবে বুঝতেছো, এজন্য আমি পর্যাপ্ত পরিমাণে দ্রুত যাব, একটু সবুর করো। 1011.101, আমরা দেখতে পাচ্ছি এটা ভিত্তি হচ্ছে কিন্তু 2, ফলে 1 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, এই দশমিকের পরের সংখ্যাগুলো আমরা হচ্ছে পাওয়ার দিলাম না প্রথমে, আমরা প্রথমে দিব এই পূর্ণ সংখ্যার পাওয়ার গুলা। 1 গুণন 2 টু দি পাওয়ার 0, 1 গুণন 2 টু দি পাওয়ার 1, 0 গুণন 2 টু দি পাওয়ার 2, আর হচ্ছে 1 গুণন 2 টু দি পাওয়ার 3। এই পাশে চলে আসছে সব পজিটিভ নাম্বার গুলো, তাহলে এই পাশে যাবে -1 -2 -3। শেষ। ক্লিয়ার? বোঝা গেছে না কারো কোনো সমস্যা আছে এতে? ক্লিয়ার? এখন তোমাকে যদি একটা অক্টাল সংখ্যা বলে, তোমাকে যদি একটা অক্টাল অথবা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা যদি বলে 5AE.AB, এটা হচ্ছে হেক্সাডেসিমালে
এর হচ্ছে তোমাকে স্থানীয় মান বের করতে বলছে, তাহলে 5AE পয়েন্ট AB। আচ্ছা, বি এর মান হচ্ছে 11, তাহলে 11 গুণন 16। এ এর মান হচ্ছে 10, তাহলে 10 গুণন 16। ই এর মান হচ্ছে কত, 14, তাহলে 14 গুণন 16 টু দি পাওয়ার 0। কারণ আমরা জানি দশমিকের মানে এককের ঘরটা হবে 0 দিয়ে শুরু, তারপর এ মানে কত, 10, তাহলে 10 গুণন 16 টু দি পাওয়ার 1। আর 5 মানে তো 5ই, 5 গুণন 16 টু দি পাওয়ার 2। এইদিকে চলে আসছে সব পজিটিভ নাম্বার গুলো, ফলে এদিকে মাইনাস 1, এদিকে -2। ক্লিয়ার সবাই? ওকে, এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো, এখন বলো যদি কারো কোনো প্রশ্ন থাকে। এখনো পর্যন্ত আমি যা পড়াইলাম তাতে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। নাই? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, 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 এই ক্ষেত্রেও মানটা ওই রকমেরই আসবে। দেখো, ধরো একটা বাইনারি নাম্বার হইছে 101, এটা একটা বাইনারি নাম্বার, এটা দুই ভিত্তিক। হ্যাঁ? আমরা বুঝে নিলাম। তাহলে এখানে হবে কি, 1 গুণন 2 টু দি পাওয়ার 0, এখানে হবে 0 গুণন 2 টু দি পাওয়ার 1, এখানে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, আমরা জানি 2 টু দি পাওয়ার 0 এর মতো 1, তাহলে 1 গুণন 1, 1, 0 এর সাথে পৃথিবীর যা কিছু গুণ করো রেজাল্ট 0। আর 1 গুণন 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4, তার মানে এটার মান কত, 5। তার মানে বাইনারিতে যেটা 101, বাস্তবে সেটা আসলে 5। বুঝতে পারছেন কথাটাকে? যেমন ইংরেজি ভাষায় যেটা হচ্ছে টিচার, বাস্তবে বাংলা ভাষায় সেটাই হচ্ছে শিক্ষক, অনেকটা ওই রকমের। বাইনারিতে যেটা হচ্ছে 101, সেইটাই মানুষের ভাষায় হচ্ছে 5। মানে এর মান বেরিয়েছে কত, স্থানীয় মান বেরিয়েছে 5। বুঝতে পারছি আমি কথাটাকে? ক্লিয়ার? ওকে, দেখো কথা কি শোনা যাচ্ছে তো সবার নাকি? ওকে, এখন দেখো এতক্ষণ ধরে আমি যে এত ঘাম ঝরাই এত কথা বললাম, দেখো এইগুলো আমাদের বইতে কিভাবে দেওয়া আছে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের বইয়ের, হয়তো অবশ্যই দেখতে পাচ্ছ, বইয়ে হইছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। দেখো এর স্থানীয় মানটা কেমন বের করছে, 456.25। এই 6 কে আমরা দিছি, 6 হচ্ছে একক, তাহলে 6 গুণন 10 টু দি পাওয়ার 0। এই 5 গুণন 10 টু দি পাওয়ার 1, আর 4 গুণন 10 টু দি পাওয়ার 2। এই দিকে চলে আসছে কত, সকল পজিটিভ নাম্বার গুলো। তার মানে উপরে হচ্ছে 5 আর 2, 5 গুণন 10 আর 2 গুণন 10, তাহলে উপরে যাবে মাইনাস মাইনাস। এটা কাছে তোমার দশমিক বা ডেসিমেল। এর পরের সংখ্যা পদ্ধতিটা বর্ণনা দেওয়া আছে কি, বাইনারি সংখ্যা পদ্ধতি। এই দেখো পরের সংখ্যা পদ্ধতিটা এখানে দেওয়া আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির মানগুলো তোরা কিভাবে বের করছে। এই দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, আর উপরের দিকে উঠছে কত, 2 টু দি পাওয়ার -1 আর -2, যেটা আমি এতক্ষণ বসে বুঝাইলাম। আচ্ছা, এরপরে এরপরে তারা বর্ণনা দিছে এই জায়গাটায় অক্টাল নিয়ে বর্ণনা দিছে। অক্টালেরটা একটু দেখো, এই যে 2 হচ্ছে একক, দশমিকের ঠিক পরের ঘরটাই হচ্ছে 2 হচ্ছে একক। এখানে দুটো দশমিক আছে, এই হচ্ছে দশমিক, তো 2 হচ্ছে না একক। তাহলে দেখো এই 2 গুণন 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, এরকম করে হবে। সবাই কি আমরা বুঝতে পারছি? আবার হেক্সাডেসিমেলে তুমি যদি চলে যাও, হেক্সাডেসিমেলে দেখো এই যে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে ভিত্তি যত তত টু দি পাওয়ার দিয়ে আমরা গুণ দিচ্ছি। ক্লিয়ার? এর সাথে সাথে আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। পরের টপিকে আমরা চলে আসছি সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা হচ্ছে আমরা নেগেটিভ থেকে শুরু করবো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন আজকে আমরা যা যা বললাম তার ভেতর থেকে কয়েকটা হোমওয়ার্ক নিয়ে নেবো সবার আগে। এছাড়াও এর ভেতরে আরো কিছু বোঝানোর জিনিস আছে, যেটা আমি বুঝে নিচ্ছি। দেখো, আমাদের এই বইতে, আমাদের অক্ষরপত্র প্রকাশনীর এই বইতে আমি মোটামুটি 3টে বই ফলো করে শীট তৈরি করছি। 3টে বই, একটা হচ্ছে অক্ষরপত্র, একটা হচ্ছে মাহমুদুর রহমান স্যার সিস্টিকের, আর একটা হচ্ছে ওনার নাম আমি ভুলে গেলাম, শামসুজ্জামান না জানি কি, মানে একটা স্যার আছে ওনার বইটা,
হ্যাঁ, ওনার বইটা হচ্ছে মোটামুটি ভালো। এই 3 স্যারের বই ফলো করছে আমরা শীট তৈরি করছি। ফলে দেখো এই বইতে যেই যেই তথ্যগুলো নাই সেই তথ্যগুলো আমি এখানে অ্যাড করে নিছি তোমাদের পড়ানোর সুবিধা। যদি আমাদের শীটে ওটা দেওয়া আছে, এখন দেখো আমাদের কি কি জিনিস বুঝতে হবে বা কি কি জিনিস এই বইতে দেওয়া নাই যেটা হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে, সেই জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি। তোমরা হচ্ছে লিখে নিবে এগুলো। আমি যে মানে যতটুকু লিখতে বলবো একটু লিখে নিবে, কারণ এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিধেই লেখাইতেছি। আচ্ছা দেখো, আমাদের লাস্ট ক্লাস যারা করছিলাম আমরা বুঝি 5 9 5 মানে 595 গ্রুপে হচ্ছে আমার ফার্স্ট লেকচারের ভিডিওর লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো, অথবা কেউ পার্সোনালি আমাকেও নক করতে পারো। আমি তাহলে লিংকটা তোমাকে দিয়ে দেবো, তুমি দেখে নিও। সামহাও তোমাকে দেখতে হবে, তা নাহলে পরের ক্লাসগুলো কিছুই বুঝবে না। আজকে সেকেন্ড ক্লাসেরও ভিডিও হচ্ছে তোমাদের গ্রুপে চলে যাবে, দেখে নিবা যদি কারো দরকার হয়, যারা মিস করছো বা নেটে ঝামেলা করছো এরকম কিছু হতে পারে। দেখো 595 এখানে আমরা বলছিলাম এই 5 হচ্ছে একটা অঙ্ক, এককের অঙ্ক। অঙ্কের ইংরেজি বলছিলাম কি? ডিজিট। আমরা এর সংজ্ঞাটাও করছিলাম, অঙ্ক বা ডিজিট কি। এই 9 9 ছিল, এটাও তো একটা ডিজিট ছিল। এই 5 5ও তো একটা ডিজিট ছিল। এখন আমরা একটু খেয়াল করে দেখি এইগুলো কোনো ডিজিট বা অঙ্ক। এখন দেখো, তুমি যখন কোনো একটা সংখ্যা, এইগুলো বলা হয় ডিজিট বা অঙ্ক। এটাকে একটু তুলে নাও খাতায়। 595 এটা হচ্ছে একটা অঙ্ক বা ডিজিট, এটা হচ্ছে অঙ্ক বা ডিজিট। এইগুলোকে বলা হয় এক একটা অঙ্ক। এককের ঘর মানে এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক বা ডিজিট। আচ্ছা, এখন দেখো আমরা যদি 1011, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। এখানে আমি 2 লিখে দেওয়ার মানে হচ্ছে একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারে এটা হচ্ছে কি একটা ডিজিট বা অঙ্ক। এই 1 হচ্ছে কি এককের অঙ্ক, এই 1 হচ্ছে কি দশকের অঙ্ক, এই 1 হচ্ছে শতকের অঙ্ক, এই 1 হচ্ছে সহস্রের অঙ্ক। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটকে শুধু ডিজিট না বলে বাইনারি ডিজিট বলা হয়। মানে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির, দেখো তুমি যদি এই রকমের যদি একটা সংখ্যা পদ্ধতি লেখো 5 2 3, এটা হচ্ছে অক্টালে মানে 8 ভিত্তিকে। এটার এর নাম হইছে ডিজিট, এর নাম হইছে ডিজিট, এর নাম হইছে ডিজিট। মানে বাইনারিটারই শুধু বলা হয় বাইনারি ডিজিট, বাকি সব সংখ্যা পদ্ধতির অঙ্ককে ডিজিট বলা হয়, ডিজিট ডিজিট ডিজিট। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতেই শুধু এটাকে একটু এক্সটেন্ড করে বলা হয় বাইনারি ডিজিট। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে বলা হয় বাইনারি ডিজিট, শুধু ডিজিট না। আর অন্যান্য সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে বলা হয় শুধু ডিজিট বা অঙ্ক। তাহলে দেখো এইটাকে একটু তুলে নাও। 1011 এটা হচ্ছে বাইনারি নাম্বার, এর প্রত্যেকটা অঙ্ককে বলা হয় শুধু ডিজিট না বাইনারি ডিজিট। হ্যাঁ, বাইনারি তুমি তো ফার্স্ট ক্লাসটা করছিলে নাকি? হ্যাঁ, তো বাইনারি নাম্বারে শুধুমাত্র 2টা অঙ্কই তো আছে, 0 আর 1। এজন্য 0 আর না, সংখ্যাটা 1011 না, মানে বিষয়টা হচ্ছে 11 10 1001 যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, 1 আর 0 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই বিষয়টা তো লাস্ট ক্লাসেও বলা হয়েছিল যে 1 আর 0 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, ওকে। এখন দেখো সবাই কি আমরা বুঝতে পারছি? 10, না না না, 1012 টু কি বাইনারির মধ্যে তো নাই। টু এর টু তো বাইনারিতে নাই, কারণ বাইনারিতে আমরা জানি শুধুমাত্র 0 আর 1 বিদ্যমান। ক্লিয়ার? ফলে 1012 এটা মোটেই বাইনারি নাম্বার হতেই পারে না, কারণ 2 বাইনারির মধ্যেই নেই। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটকে একটু কি বলে স্নেহ করে হচ্ছে শুধু ডিজিট না বলে বাইনারি ডিজিট বলা। আচ্ছা, এখন দেখো বাইনারি ডিজিটের এই জায়গা থেকে নেওয়া হয়েছে বি, মানে বাইনারি ডিজিটের এই জায়গা থেকে নেওয়া হয়েছে বিট মানে বি, আর ডিজিটের নাম হয়েছে ইট। দুইটা মিলে একত্রে বলা হয় বিট। বুঝতে পারছি আমি কথাটাকে? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটকে নাম দেওয়া হয়েছে বাইনারি ডিজিট। বাইনারি থেকে নেওয়া হয়েছে বি, আর ডিজিট থেকে নেওয়া হয়েছে ইট।
একত্রিত করে এদেরকে বলা হয় বিট। তার মানে বিটের ফুল মিনিং হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে যদি তোমাদের সংজ্ঞা চলে আসে বিট বলতে কি বোঝায়, তাহলে খেয়াল করে দেখো, যদি হচ্ছে তোমাদের সংখ্যা চলে আসে বিট বলতে কি বোঝায়, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককেই বিট বা বাইনারি ডিজিট বলা হয়। এখন খেয়াল করো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক আছে কোনটা, 0 আর 1। তাহলে 1 হচ্ছে একটা বিট আর 0 হচ্ছে আর একটা বিট। এখন সবাই একটু বিটের সংজ্ঞাটা লিখে নাও, আমরা এখনই শেষ করে দেবো, আর আমাদের 2 মিনিট টাইম লাগবে সর্বোচ্চ। আমরা একটু বিটের সংজ্ঞাটা লিখে নেই। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, সবাই একটু লিখে নাও, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 ও 1, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 ও 1, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 ও 1 এই দুটি মৌলিক অঙ্কের প্রতিটিকে, এই দুটি মৌলিক অঙ্কের প্রতিটিকে বাইনারি ডিজিট বা বিট বলা হয়। তার মানে দেখো, প্রত্যেকটাকে দেখো 1 0 1 1, এখানে 1 একটা বিট, 0 একটা বিট, তার মানে 1 আর 0 এর প্রত্যেকটাকে, 1 কেও বলা হইবে একটা বিট আর 0 কেও বলা হইবে একটা বিট বা বাইনারি ডিজিট। আচ্ছা, এই পর্যন্ত যে বুঝাইছি, কারো কোনো প্রশ্ন আছে এতে? ওকে, যারা লাস্ট ক্লাসটা করা নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, বাইনারির বিটের পরে আমাদের চলে আসে বাইট। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, ব্যাপারটা হলো আহ হ্যাঁ স্যার বলেন প্রশ্নটা। বাইনারিটাকে বলা হয় বাইনারি ডিজিট, আর অন্যান্য সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে বলা হয় শুধু ডিজিট। বুঝছো কথাটা? ক্লিয়ার? আচ্ছা, বাইটের কথাটা আমরা বলি। আচ্ছা, তোমরা একটা ডিম কেনো, ব্যাচেলর লাইফে যদি যাও ডিম খাওয়ার পুরো হিট করে যাও। হ্যাঁ, ডিম আর ওটাকে বলা হয় কি পটেটো, এই দুটো হচ্ছে ব্যাচেলরদের জাতীয় খাবার। আচ্ছা, যাই হোক, তোমরা যখন ভার্সিটি বা মেডিকেল যখন পড়াশোনা করবে তখন তো হচ্ছে বাবা এরকম করে ব্যাচেলর লাইফ থাকা লাগে। যাই হোক, দেখো, বাইটে যদি আমরা চলে যাই, তুমি 1 2 3 4 গেলেই কিন্তু আর 4 বলো না, বলো এক খালি ডিম। 4টা ডিমকে নিয়ে তুমি একটা গ্রুপ তৈরি করছো যার নাম দিয়েছো হালি। 12টা ডিমকে নিয়ে তুমি একটা গ্রুপ তৈরি করছো যাকে নাম দিয়েছো ডজন। ফলে আমরা 12 না বলে বলি 1 ডজন, 4 না বলে বলি 1 হালি। এরকম করে, এরকম অনেকগুলো বিট নিয়ে গ্রুপ করে তার আমরা নাম দিছি। এক, একটা বিট, 2টে বিট, 3টে বিট, 4টা বিট, 5টা, 6টা, 7টা, 8টা, 7টা বিট পর্যন্ত আমরা বলি 7টা বিট। 8টা বিট যখনই হয় তাকে আমরা নাম দেই 1 বাইট। যেমন 4টা ডিম হইলি তাকে আমরা 1 হালি নাম দেই। ওরকমের করে 8টা বিটের সমন্বয়ে যে গ্রুপ তৈরি হয় তার নাম দেওয়া হয়েছে বাইট। আমরা কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? ওকে, তাহলে বাইটের সংজ্ঞা লেখো। বাইটের সংজ্ঞা হচ্ছে 8টি বিট নিয়ে গঠিত গ্রুপকে, আমাদের আর 1 মিনিট সময় লাগবে, শেষ হয়ে যাবে, অনেকে হচ্ছে 4টা যদি পড়া থাকে। 8টি বিট নিয়ে গঠিত গ্রুপকে দেখো, 8টি বিট নিয়ে গঠিত গ্রুপকে বাইট বলা হয়। 8টি বিট নিয়ে গঠিত গ্রুপকে বাইট বলা হয়, অর্থাৎ 1 বাইট সমান
8 বিট। এই বিষয়টা মাথায় রাখবা। বাইটকে হচ্ছে আমরা বড় হাতের বি দিয়ে লিখি, আর বিটকে সাধারণত আমরা ছোট হাতের বি দিয়ে লিখি, তাও এই জায়গায় আমি বড় হাতের বি ব্যবহার করে ফেলছি। আচ্ছা, যাই হোক, ওটা সমস্যা নাই। আচ্ছা, এখন চলে আসি আর একটা জিনিস, শুধুমাত্র 1 মিনিটও লাগবে না, সেটা হচ্ছে নিবল। NIBBLE। যেমন আমরা হচ্ছে 8 বিটের একটা গ্রুপ বানাইয়া তার আমি নাম দিয়েছিলাম বিট, তেমনি 4 বিটের গ্রুপকে বলা হয় নিবল। যেমন 1 0 0 1, এটা 4 বিটের এই গ্রুপটাকে বলা হয় এক নিবল। তার মানে আবার 1 1 0 1, এটা হচ্ছে আর একটা নিবল। দুইটা নিবল মিলে কিন্তু হইছে একটা বাইট। 8টা বিটের গ্রুপকে বলা হয় বাইট, আর 4টা বিটের গ্রুপকে বলা হয় নিবল। তাহলে আমি নিবলের যদি সংখ্যাটা লিখি, এক, এটা একটু লিখে নাও, 1 বাইটের অর্ধেক, অর্থাৎ 1 বাইটের অর্ধেক, অর্থাৎ 4 বিটের গ্রুপকে নিবল বলে। এরপরে লিখে নাও, হেক্সাডেসিমাল পদ্ধতিতে, হেক্সাডেসিমাল পদ্ধতিতে নিবল ব্যবহৃত হয়। কিভাবে নিবল ইউজ হয় সেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করব। নিবল ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে আমরা আজকে এখনো পর্যন্ত বিট কি, বাইট কি, নিবল কি, এই বিষয়ে আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা বুঝতে পারলাম যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানগুলো আসলে কিভাবে চেঞ্জ হয়, বা স্থানীয় মানগুলো হচ্ছে আমরা কিভাবে বের করে থাকি। তাহলে এই যে আজকে হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত শিখলাম, এটা নিয়ে মানে বলা যায় যে আসলে কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, ভিডিওটা সেকেন্ড টাইম দেখো, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুকে নক দাও, আমি হচ্ছে বিষয়টাকে তোমাকে বোঝানোর ট্রাই করব। এখন হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে, একটু নিয়ে নাও HWটা, 1011.11.01, এটা হচ্ছে বাইনারি। এর স্থানীয় মান বের করো। এর স্থানীয় মান সবাই লিখে নাও হোমওয়ার্কটা, 1011.11.01, এর স্থানীয় মান 536.25, এটা হচ্ছে অক্টালে, 8 লেখা আছে, এটা হচ্ছে অক্টালে। এর স্থানীয় মান এটা লাগবে। এর বাইরে আমাদের হচ্ছে আর একটা জিনিস থাকবে হোমওয়ার্ক শীট থেকে। শীট থেকে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে যেটা, শীট থেকে আর বইয়ের কোনটা হোমওয়ার্ক থাকবে সেটা বলে দেই। বইয়ের হচ্ছে, বইয়ের পড়ে নেবা কালকে যতটুক পড়াইছি তার পর থেকে শুরু করে এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর এর ঠিক পূর্ব পর্যন্ত, সংখ্যা পদ্ধতির রূপান্তর পৃষ্ঠার পূর্ব পর্যন্ত বই থেকে তোমরা রিডিং করে আসবা। যদি কারো কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে বলবা, আবার হচ্ছে আমি বুঝিয়ে দেবো। আর শীট থেকে, আর হ্যাঁ, এটা বলা হয়েছে গ্রুপে আগেই পোস্ট দেওয়া হয়েছে, অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনীর বইটা কিনবা। আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি। আর শীট থেকে থাকবে কোনটা,